রাজনীতিতে একটা প্রবাদ আছে, শত্রুকে ধরো, ইচ্ছে মতো ব্যবহার করো, তারপর কাদায় ছুঁড়ে মারো। সিগারেটে টান দিতে দিতে সামনে পড়ে থাকা লাশটিকে উদ্দেশ্য করে কথাগুলো বলতে থাকে জাঙ্কুক। ওর জীবনের সব থেকে বড় ভুল ছিল আমাকে বিশ্বাস করা। বিদঘুটে একটা অট্ট হাসিতে ফেটে পড়ে গোডাউনের চারপাশটা। ওর লাশটা কুত্তা দিয়ে খাওয়া, আর হাড়গুলো বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আয়। জাঙ্কুকের নির্দেশ মতো গার্ডরা দুই টুকরো করা লাশটাকে নিয়ে যায় মাটির নিচে রঞ্জ মঞ্চখানায়, যেখানে হিসাবের বাইরের লাশকে গুম করা হয়েছে। আজ অব্দি কোনো লাশের হুঁশও পাওয়া যায়নি। অবশ্য যেখানে সরকার নিজেই খুনি, সেখানে লাশের হদিশ পাওয়া দুষ্প্রাপ্য। জিয়ন জাঙ্কুক কিম নামজুনের একমাত্র ছেলে। বুসান সিটির বুকে রাজপুত্র বলা হয় যাকে। জিয়ন জাঙ্কুক নামটা আর পাঁচটা সাধারণ ব্যক্তির নামের মতো নয়। এই নামের ওজন অধিক, যাকে 8 থেকে 80 সকলেই ভয় পায়। ত্রাসের রাজত্বের বেতাজ বাদশা বলা হয় জিয়ন জাঙ্কুককে, যার শিরায় শিরায় রয়েছে দাম্ভিক্য। তার সামনে চোখে চোখ দিয়ে কথা বলা আর মৃত্যুকে স্বেচ্ছায় আমন্ত্রণ জানানো দুটোই সমান। উচ্চ দুধে আলতা বর্ণের জাঙ্কুকের পোশাক পরিধান বরাবরই একই রকম থাকে, কালো শার্ট অথবা সাদা শার্ট, মুখে হালকা চাপদাড়ি, চোখে কালো সানগ্লাস, হাতে মোটা গোল্ডের ব্রেসলেট। তার ডান কানে সর্বদা একটা ছোট সোনার ইয়ারপিন থাকে, আর বাম কানে থাকে হেডফোন। অবশ্য এই ইয়ারপিনটা এমনি এমনি লাগানো হয়নি, কানে গুলির চিহ্ন ঢাকতে লাগানো হয়েছে। শান্ত কিন্তু খুব ধারালো স্বরে কথা বলে জিয়ন জাঙ্কুক, কিন্তু তার নীরবতাও গুলি চালানোর মতোই তীক্ষ্ণ। 28 বছর বয়সে এমপি হওয়া তো আর চারটেখানি কথা নয়, কিন্তু তার জন্য খুব কঠিন কাজও নয়। যেখানে রাজ্যের সরকার তার জন্মদাতা পিতা, সেখানে এমপি কেন? জাঙ্কুক চাইলে যে কোনো পরিষদে যোগ দিতে পারত, তবে শুধু পলিটিক্স নয়, অন্ধকার চোরগলি থেকে শুরু করে সব অপরাধ, এমনকি মানুষের ভয়, সবই তার নিয়ন্ত্রণে। যখন সে রাস্তায় হাঁটে তখন সড়ক আপনাতেই ফাঁকা হয়ে যায়। শুধু ফাঁকা নয়, রীতিমতো খালি হয়ে যায়। ভুলবশত কেউ জাঙ্কুকের সামনে পড়লেও নিজেকে আড়াল করার যথাসাধ্য চেষ্টা করে। জাঙ্কুকের বেপরোয়া জীবনী, মদের নেশা, খুন খারাপি, সবই যেন নিত্যদিনের জীবনযাপনের মতো হয়ে গেছে। কিম নামজুনের পাওয়ারের জন্য জাঙ্কুককে কিছু বলার মতো সাহস কারণ নেই। যেখানে বাবার থেকে সন্তানের রাজত্ব বেশি, সেখানে বাবার আর কি বলার থাকে। দিনের বেলা জনসাধারণের আইডল হয়ে ঘুরে বেড়ানো জিয়ন জাঙ্কুক আর রাতের বেলা রক্তের নেশায় মেতে থাকা জিয়ন জাঙ্কুক ভিন্ন দুইজন মানুষ। বুসান সিটিতে নির্বাচনের হাওয়া বইছে, শহরের অলিগলিতে পোস্টার ভরে গেছে। 10 বছরের মতো এবারও কিম নামজুনের দল ক্ষমতায় থাকতে মরিয়া হয়ে উঠেছে। তাই এবারও জাঙ্কুকের এমপি হওয়াটা জরুরি, কারণ এমপি নির্বাচনে যদি জাঙ্কুক জিতে, তাহলে সংসদে 350টি আসন থেকে বেশি সংখ্যক আসনে জয়ী হওয়ার মাধ্যমে এবারও প্রধানমন্ত্রী কিম নামজুনি নির্বাচিত হবে। তাই নির্বাচন নিয়ে খুবই আলোড়ন সৃষ্টি করে আছে কিম নামজুনের দল। আর ঠিক এই সময়ে বিরোধী প্রার্থী মুন বিনকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় নিজ অফিসে। শুধু যে গুলিবিদ্ধ তা নয়, রীতিমতো দুই টুকরো করা। কিন্তু চারপাশে ছড়িয়ে পড়ে তার আত্মহত্যার কথা। দুই টুকরো লাশ কি আত্মহত্যার আওতায় পড়ে? ঘটনাস্থলে প্রথম উপস্থিত হন পুলিশ অফিসার কিম উবিন। তিনি বুঝে যান এটা নেহাত দুর্ঘটনা নয়, কিন্তু তদন্তে নামতে না নামতেই উপর থেকে চাপ আসে, এটা আত্মহত্যা বলেই ডিক্লেয়ার হবে। সেখানেই ধামাচাপা পড়ে যায় কেসটি। এটা প্রথমবার নয় যখন এইভাবে কেস ধামাচাপা পড়লো। জাঙ্কুকের সব থেকে তীক্ষ্ণ বুদ্ধির মধ্যে একটি কাজ হলো, তার খুনের কোনো প্রমাণ থাকে না, যার জন্য চেয়েও কেউ তার বিরুদ্ধে দাঁড়াতে পারে না। ধীরে ধীরে জাঙ্কুক এইভাবে আতঙ্কে পরিণত হয় সবার মাঝে। প্রতি রাতে জাঙ্কুক ও তার দলবলের লোকেরা মদের নেশায় মেতে ওঠে ক্লাবে। আজও তার ব্যতিক্রম হয়নি। শত্রু আমাকে বিশ্বাস করেছিল, আর এটাই ছিল ওর সব থেকে বড় ভুল। তাই ওকে মাটির নিচে পাঠানো ছিল আমার দায়িত্ব, আর আমি সেটাই করেছি। খুব উল্লাসে মেতে ওঠে জাঙ্কুক আর তার দলের ছেলেরা। ভোট মানেই রক্ত, আর সেই রক্তের গন্ধে আমি মাতোয়ারা, বলে জাঙ্কুক। পরের দিন সকালে নির্বাচনের প্রচার করতে বুসান সিটির প্রতিটি স্কুলে এবং কলেজে নিজে উপস্থিত হয় জিয়ন জাঙ্কুক। আজও তার ব্যতিক্রম নয়, বরাবরের মতোই সাথে তার পঞ্চপাণ্ডব। মিন ইয়ংগি মানে সুগা, দং কিয়ংশু অর্থাৎ পেট মোটা ডিও, চ ইয়ানু অর্থাৎ কালা ইয়ানু, হুয়াং ইন ইয়ক অর্থাৎ টাকলা হুয়াং, আর রকি
মানে বোমা রকি। সুগা জাংকুকের সব অপরাধের সঙ্গী, এক কথায় খুব ভালো বন্ধু তার। দো কিয়ং সু মানে পেট মোটা ডিও, সে মোটেও মোটা না, সিক্স প্যাক অ্যাপ ওয়ালা শ্যাম বর্ণের একজন সুঠান দেহের পুরুষ। জাংকুকরা তাকে মজা করে পেট মোটা ডিও বলে ডাকে। চা ইয়ানো মানে কালা ইয়ানো, আসলে সে কালা নয়, দুধে হালকা গায়ের রং তার, কিন্তু জাংকুক এবং বাকি চারজন তাকে কালা ইয়ানো বলে ডাকে। কেন ডাকে সেটা জানি না। হোয়াং ইন ইয়ক ওরফে টাকলা হোয়াং, সে যে টাকলা এমনটা নয়, বরং তার মাথায় এত পরিমাণে চুল যে সে সব সময় মাথার উপরে একটা জুটি বেঁধে রাখে, মোরগের মতো। আর অবশেষে হলো রকি মানে বোমা রকি। এনার নাম বোমা রকি হয়েছে কারণ ইনি নিজে হাতে বোমা বাঁধেন এবং জাংকুকের কথা মতো যাকে তাকে উড়িয়ে দেন। জাংকুক আজ সাথে খোলা জিপ ভর্তি ছেলে নিয়ে গেছে বুসানের একটি কলেজের কালচারাল প্রোগ্রামে। যুব সাধারণের আইডল হিসেবে প্রায় চিফ গেস্ট হয়ে থাকেন জিয়ন জাংকুক। ট্রেন যাওয়ার ফলে কিছুক্ষণ দাঁড়াতে হয় জাংকুকের সব গাড়িগুলোকে, আর ঠিক তখনই ইতিহাস সাক্ষী হয় এক নতুন পাগলামিতে ভরা প্রেম কাহিনীর। নরম সূর্যের আলোতে ঝলমল করছে এক অপূর্ব রূপী রমণী, থেকে থেকে টিস্যু দিয়ে ঘাম মুছছে সে। মৃদু বাতাসে তার অবাধ্য চুলগুলো ওড়াতে সক্ষম হলেও গরমের দাপট কমাতে সক্ষম হলো না। বেশ বিরক্তি নিয়ে ট্রেন যাওয়ার অপেক্ষা করছে সেই রমণী, আর তাকে চোখের নজরে বন্দি করছে জাংকুক। জাংকুক এক পলকে তাকিয়ে আছে সেই রহস্যময়ী রমণীর দিকে, যেন শত চেষ্টার পরও নিজের নজর সরাতে পারছে না সে। ভাই, ভাই, এ ভাই, এইভাবে সুগা 3-4 বার ডাকে জাংকুককে, কিন্তু কোনো লাভ হয় না। জাংকুক এক নজরে তাকিয়ে থাকে সেই রহস্যময়ী রমণীর দিকে, আর ঠোঁটে মৃদু হাসি নিয়ে বলে, তার ওই চোখে দেখেছি আমার সর্বনাশ। কি, কেডা তোমার সর্বনাশ করছে ভাই? আমারে কও খালি, হাত ভাঙা ভিতরে হুন্ডাই দিমু। বোমারকির কথা শুনে জাংকুকের ধ্যান ভাঙে, আর সে এক পলক তাকায় রাতের দিকে। সাথে সাথে ট্রেনের পথ ক্লিয়ার হয়ে যায়, আর সেই কাঙ্ক্ষিত রমণীও হারিয়ে যায় জাংকুকের নজর থেকে। শালার ভাই, কথা বলার আর সময় পেলি না তুই? একটুর জন্য চলে গেল। কেডা চলে গেল ভাই? তোর মরা বাপ। জাংকুক তার খোলা জিপ থেকে চারপাশে ভালো মতো তাকাতে থাকে, যদি সেই রহস্যময় নারীর দেখা পাওয়া যায়। তো ভিড়েই হারিয়ে গেছে সেই রমণী। খুব বিরক্তি নিয়ে বিদ্যালয়ে পৌঁছায় জাংকুক। জাংকুক যাওয়া মাত্রই তাকে ফুল দিয়ে বরণ করা হয় আর প্রোগ্রামের দিকে নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আর জাংকুক সবার সামনে আসনে বসেন। প্রথমেই একটু ভাষণ, আর তারপরে শুরু করা হয় নাচের প্রোগ্রাম। মাঝে মধ্যেই প্রিন্সিপাল আর জাংকুকের মধ্যে একটু একটু কথোপকথনও হয়, কিন্তু কথোপকথনের এক পর্যায়ে কিছু একটা দেখে চোখ আটকে যায় জাংকুকের। সানগ্লাসটি খুলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্টেজে দলীয় নৃত্য পরিবেশন করা এক রমণীর দিকে। সকালে দেখা সেই পরম সুন্দরীকে যে সে এই সময় এখানে দেখতে পাবে তা কল্পনাও করেনি জাংকুক। যতক্ষণ যাবৎ নাচ চলেছে ততক্ষণ যাবৎ এক দৃষ্টিতে তাকিয়ে থাকে জাংকুক। নাচ শেষে জাংকুককে স্টেজে ডাকা হয় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেওয়ার জন্য। জাংকুক স্টেজে ওঠা মাত্র হাত তালিতে ফেটে পড়ে চারপাশ। জাংকুক তার ভাষণ শুরু করে, কিন্তু কথা বলার এক পর্যায়ে তার চোখ পড়ে সকালের সেই রহস্যময়ী রমণীর দিকে। জাংকুক ভাষণ না দিয়ে কিছুক্ষণ চুপ হয়ে যায় আর মাইক নিয়ে তেকে উদ্দেশ্য করে বলে, সি গ্রিন শাড়ি পরা লম্বা চুলওয়ালা মাঝের সারিতে বসে থাকা মেয়েটি স্টেজে আসো। জাংকুকের কথা শুনে সবাই হা করে তের দিকে তাকায় আর স্টেজে যাওয়ার জন্য বলতে থাকে। সকলের মধ্যে একটু ভয় কাজ করে, অবশ্য করারই কথা। জাংকুককে ভয় পায় না। বুসানে চিরুনি তল্লাশি করে খুঁজলেও হয়তো খুঁজে পাওয়া যাবে না। চারপাশে সকলের কানাঘুষা শুরু হয়ে গেছে। তের বান্ধবীরাও বলতে থাকে যে সে কি এমন করেছে যে জিয়ন জাংকুক একা তাকে স্টেজে ডাকছে। তে ভয়ে যেতে চায় না, জড়ো হয়ে বসে থাকে চেয়ারে। জাংকুক কিছুক্ষণ অপেক্ষা করে এবং এক পর্যায়ে স্টেজ থেকে নেমে তের দিকে আসতে থাকে। জাংকুককে আসতে দেখে তে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। সকলের মধ্যে পিনপত নীরবতা চলতে থাকে। জাংকুক এসে সোজা তের পাশে দাঁড়ায়। জাংকুককে দাঁড়াতে দেখে তে ধীরে ধীরে মাথা নিচু করে জাংকুকের সামনে দাঁড়ায়। তে দাঁড়ানোর সাথে সাথে জাংকুক তের হাত ধরে নিজের সাথে স্টেজে নিয়ে যায়। হঠাৎ জাংকুক তের হাত ধরাতে তের আত্মা শুকিয়ে যায়। জাংকুক ভিড়ের মধ্যে দিয়ে তের হাত ধরে নিয়ে যায় আর তার পাশে দাঁড় করিয়ে মাইক হাতে তুলে নেয় আর তের দিকে ইশারা করে বলে, শি ইজ মাই লেডি।
তো ফার্স্ট পার্টটা এখানেই শেষ করছি। নেক্সট পার্ট দেখতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং কমেন্ট করবে। আমি দেখছি তোমরা সবাই ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট করছো না কিংবা সাবস্ক্রাইব করছো না। তো তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো, যাতে আমার আগ্রহ বাড়ে এবং আমি তোমাদের উদ্দেশ্যে ভিডিও বানাতে পারি। আর তোমরা যদি মনে করো যে তোমরা এই উপন্যাসটা পড়েছো, তো আমি জানি না তোমরা পড়েছো কিনা, বাট এই উপন্যাসটা অ্যাকচুয়ালি আমার একটা সাবস্ক্রাইবার আমাকে বলেছিল যে তুমি টেকক স্টোরি করে দাও, যার জন্য আমি টেকক স্টোরি করে দিচ্ছি। এবার তোমাদের যদি আপত্তি থাকে তোমরা সেটাও আমাকে জানাতে পারো, আর যদি ভালো লেগে থাকে সেটাও আমাকে অবশ্যই জানিও। তো আমি দেখলাম তোমরা ডাইনামিক ডুও স্টোরিটাতে তেমন কোনো রেসপন্স করছো না, যার জন্য আমি এখন স্টোরিটা স্টপ রেখেছি। ওই স্টোরিটাও দেবো, কিন্তু এই স্টোরিটা স্টার্ট করি এবং এই স্টোরিটার মাঝে মাঝে ওই স্টোরিটা দেবো। তো তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং আমার পাশে থাকো। তো আজকের মতো টাটা, গুড নাইট, রাধে রাধে, সবাই ভালো থেকো।